অমরনাথ ভারতের কঠিন তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম হলো এই অমরনাথ যাত্রা। তার কারণ প্রতিকূল আবহাওয়া, অধিক উচ্চতার ফলে অক্সিজেনের অভাব, দুর্গম পথ, সাথে বরফের গ্লেশিয়ার। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর প্রায় হাজার হাজার তীর্থযাত্রী এই অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করে। তার শুধু একটাই কারণ, একবার বাবা বরফানির দর্শন। তাই তো এই বছর যারা বাবা বরফানিকে দর্শন করার ইচ্ছায় অমরনাথ যাত্রায় যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমি অমরনাথ যাত্রার সম্পূর্ণ একটি ট্যুর গাইড দেবো আপনাদের। অর্থাৎ অমরনাথ যাত্রার জন্য হেলথ সার্টিফিকেট কীভাবে পাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে যাবেন, RFID কার্ড কোথা থেকে নেবেন, কতদিনের প্ল্যান করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ কত পড়বে, এই সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে বাবা বরফানির নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। অমরনাথ যাত্রার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এটা ছাড়া কিন্তু আপনারা অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এই হেলথ সার্টিফিকেট আপনারা কোথা থেকে পাবেন। অমরনাথ যাত্রার হেলথ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে অমরনাথ শ্রাইন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ jksasb.nic.in এই ওয়েবসাইটে প্রথমে আপনাদেরকে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর ঠিক নিচের দিকে যে ড্যাশবোর্ড আছে সেখানে ডাউনলোড কম্পালসারি হেলথ সার্টিফিকেট এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে হেলথ সার্টিফিকেটের একটি PDF চলে আসবে। এরপর সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। হেলথ সার্টিফিকেটটি প্রিন্ট করার পর এরপর আপনাদেরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে নেমের জায়গায় আপনাদের নাম লিখতে হবে, এখানে আপনাদের হাজব্যান্ডের নেম অথবা বাবার নাম লিখতে হবে, এখানে আপনাদের অ্যাড্রেস লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ, এখানে আধার নম্বর, এখানে আপনার ব্লাড গ্রুপ এবং এখানে একটি আইডেন্টিফিকেশন মার্ক লিখতে হবে আপনার। অর্থাৎ আপনার যদি কোথাও কাটা থাকে কিংবা কোথাও তিল থাকে তো সেটা এখানে উল্লেখ করতে হবে। এইখানে আপনাদের রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ ফটো সাঁটাতে হবে। এরপর নিচের দিকে আসলে আপনাদেরকে এখানে কিছু কিছু জিনিসের টিক মারতে হবে। অর্থাৎ আপনার যদি শ্বাসকষ্ট হয় কিংবা আপনার যদি অ্যাস্থমা থাকে তাহলে এখানে ইয়েস লিখতে হবে, আর যদি না থাকে তাহলে এখানে নোয়ের জায়গায় টিক লিখতে হবে। এছাড়াও যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে এখানে ইয়েস লিখতে হবে বা বাকি জায়গাটায় নো লিখতে হবে। এছাড়াও যদি আপনার জয়েন্ট পেইনস থাকে বা ব্লাড ডিসঅর্ডার থাকে এরকমই যদি আপনি স্মোকার হন তাহলে এখানে কিন্তু সেটা উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে টিক মারবেন, যদি নো হয় তাহলে নোয়ে টিক মারবেন। এরপর আপনাদের নিচে কয়েকটি জিনিস উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি আপনাদের হার্ট অ্যাটাক হয় তাহলে এখানে উল্লেখ করতে হবে, যদি কারোর আপনার মাইনর ইনজুরি হয় তাহলে আপনার এখানে উল্লেখ করতে হবে। এছাড়াও যদি কোনো কিছু সার্জারি হয় আপনার সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। আমার এসব জায়গায় সবই নো ছিল তাই আমি সবটাই আমাদের এখানে নো দিয়েছি। এরপর নিচে এখানে আপনার ডেট দেবেন এবং এখানে সিগনেচার লিখে আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে অমরনাথ সাইনবোর্ড অনুমোদিত সেই হসপিটালে গিয়ে আপনাদেরকে এটিকে জমা দিতে হবে। কোন কোন হসপিটাল থেকে আপনাদের হেলথ সার্টিফিকেটটা ইস্যু করবে সেটি জানার জন্য আপনাকে অমরনাথ শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আবার আসতে হবে। সেখানে আসার পর আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ স্টেট ওয়াইজ লিস্ট অফ ডক্টর বা ইনস্টিটিউট অথরাইজড টু ইস্যু কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা 2023। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে প্রত্যেকটা স্টেটের নাম চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন স্টেট সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলে কোন কোন হসপিটাল থেকে আপনারা এই হেলথ সার্টিফিকেটটা নিতে পারবেন সেটা এখানে দেওয়া থাকে। যেমন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ থেকে আমরা কিন্তু 4টে জায়গা থেকে আমরা এই হেলথ সার্টিফিকেটটা ইস্যু করতে পারি, যেমন ডোমকল, লালবাগ, কাঁদি এবং জঙ্গিপুর। এই লিস্টটা কিন্তু 2023-এর, 2024 কিন্তু নয়। 2024-এর লিস্ট কিন্তু এখনও বের হয়নি, তবে জায়গাগুলো কিন্তু সেম টু সেম একই থাকে। অমরনাথ যাত্রার হেলথ সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের 3টে বিভাগে যেতে হয়েছিল। একটি হলো আই, অপরটি হলো অর্থোপেডিক এবং লাস্ট হলো মেডিসিন। চক্ষু বিভাগ বা আই বিভাগে গিয়ে আমাদেরকে চোখের পরীক্ষা করেছিল। চক্ষু বিভাগের মতো অর্থোপেডিক বিভাগেও কিন্তু একইভাবে আমাদের যেতে হয়েছিল। সেইখানে গিয়ে আমাদের প্রথমে একটি পায়ের বা হেঁটুর ছবি তুলতে হয়েছিল। সেই ছবি তোলার পর ডাক্তার চেক করে আমাদেরকে এই অর্থোপেডিকে ফিট ভেরিফাই করে দিয়ে দিয়েছিল। এরপর সবশেষে এসেছিলাম মেডিসিন বিভাগে। তো মেডিসিন বিভাগে আমাদের প্রথমে চেক করলো যেটা সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার। এরপর সেই ব্লাড প্রেশার আর ব্লাড সুগার দেখে আমাদের ডাক্তার কিন্তু আরো টেস্ট দিয়েছিল, সেটা হচ্ছে CBC, এক্সরে, ECG এবং PFT। এই সব রিপোর্ট গুলো যত যত টেস্টে আছে আই, মেডিসিন এবং অর্থোপেডিক বিভাগের সব রিপোর্ট নিয়ে আমরা যে সুপারিনটেন্ডেন্ট আছে সেই ঘরে জমা দিয়েছিলাম এবং তিনি আমাদের এখানে সিল মেলে এবং সিগনেচার করে আমাদের এই সার্টিফিকেটটা ইস্যু করে দিয়েছেন।
এই হেলথ সার্টিফিকেট পেয়ে গেলে আপনারা রেজিস্ট্রেশনের জন্য এরপর অ্যাপ্লাই করতে পারেন। আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবে কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। অফলাইনে করার জন্য আপনারা আপনার নিকটবর্তী যে অমরনাথ শ্রাইন বোর্ডের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের মধ্যে গিয়ে আপনারা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু অনলাইনে কিভাবে করবেন চলো দেখে নেওয়া যাক। অফলাইনে আপনারা কোন কোন ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা দেখার জন্য আপনাদেরকে jksasb.nic.in অর্থাৎ অমরনাথ শ্রাইন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই আসতে হবে। সেখানে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্টেট ওয়াইজ লিস্ট অফ ব্যাংক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন 2023। এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে প্রত্যেকটা স্টেটের কোন কোন ব্যাংক থেকে এই রেজিস্ট্রেশন হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোথায় কোথায় হচ্ছে তা একদম শেষে আপনারা দেখতে পারবেন। এবং আমার ডিস্ট্রিক্ট যেহেতু মুর্শিদাবাদ, সেই জন্য মুর্শিদাবাদ থেকে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে মেন ব্রাঞ্চ আছে সেখান থেকে করা যাচ্ছে। এবং মুর্শিদাবাদের আরেকটা দোকান আছে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে আমাদের মেন ব্রাঞ্চ আছে বহরমপুরে, সেখান থেকে হচ্ছে। অর্থাৎ মুর্শিদাবাদের মধ্যে দুটোই বহরমপুরের যে ব্যাংক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং SBI ব্যাংক, এই দুটো ব্যাংক থেকে কিন্তু অফলাইনে রেজিস্ট্রেশন করা হচ্ছে। তবে এটাও কিন্তু 2023-এর লিস্ট। আমি যখন ভিডিও করছি তখন কিন্তু 2024-এর লিস্ট কিন্তু এখনও বের হয়নি। তাই 2024-এর লিস্ট বের হলে আপনারা চেক করে নিতে পারবেন। সেই কারণে অমরনাথ শ্রাইন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটা আপনারা নিয়মিত নজর রাখবেন কবে এই লিস্ট বের হচ্ছে তা দেখার জন্য। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা অমরনাথ শ্রাইন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এসে ক্লিক হিয়ার টু রেজিস্টার অনলাইন ফর যাত্রা 2023 এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা আই এগ্রি বাটনে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এইখানে গিয়ে আপনাদের যাত্রার রুটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ পেহেলগাঁও না বালতার, সেই রুটটা সিলেক্ট করে আপনারা কোন ডেটে যাত্রা করছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চেক অ্যাভেলেবিলিটি অপশানে ক্লিক করে নেবেন। যদি অ্যাভেলেবেল থাকে এখানে কতগুলো অ্যাভেলেবেল আছে সেটা এখানে দেখিয়ে দেবে। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে কিন্তু 0 দেখিয়ে দিবে। এরপর আপনারা এখানে আপনার নাম, আপনার বাবার বা হাজব্যান্ডের নাম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমার্জেন্সি মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট এবং নেম অফটার নেক্সট অফ কিন অর্থাৎ ইমার্জেন্সি মোবাইল নাম্বার যার দেবেন তার নাম, তার সঙ্গে আপনার রিলেশন, ব্লাড গ্রুপ এবং এখানে আপনার পুরো অ্যাড্রেস দিতে হবে। এরপর মেডিকেল ডিটেলসে এসে এরপর যেখান থেকে আপনি হেলথ সার্টিফিকেট ইস্যু করেছেন সেই স্টেটটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যেখান থেকে ইস্যু করেছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। কোন হসপিটাল থেকে করেছেন সেটা সিলেক্ট করার পর অথরিটি নেমে সুপারিনটেন্ডেন্ট সিলেক্ট করবেন। এরপর আপনার এখানে ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে এবং মেডিকেল সার্টিফিকেটটা PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর শেষে কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা দেওয়ার পর এখানে ক্যাপচাটা ফিল করে আর এগ্রি বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার অ্যাপ্লিকেশনটি ওরা ভেরিফাই করার পর আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে এরকম একটি মেসেজ দিয়ে দেবে এবং সাথে একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। এইটি আসার পর কিন্তু নেক্সট 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা পেমেন্ট করে যাত্রা পারমিটটি ডাউনলোড করে নিতে পারেন। পেমেন্ট করে আপনাদের অনলাইন পারমিট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের অমরনাথ শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে এসে অনলাইন সার্ভিসেস অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের মেক পেমেন্ট বা ডাউনলোড পারমিট এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা ইমেলে এবং মোবাইল নাম্বারে যাবে সেটা এখানে টাইপ করবেন। নিচে আপনাদের মোবাইল নাম্বার টাইপ করবেন। এইখানে উপরে ক্যাপচাটা টাইপ করে আই এগ্রি বাটনে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিট এই অপশানে ক্লিক করতে হবে। এরপর প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে একটু নিচের দিকে এসে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন এই চেকবক্সে চেক করে পে ইউজিং HDFC ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের পছন্দ মতন পেমেন্ট অপশন চুজ করে পেমেন্ট করে দিলেই আপনার যাত্রা পারমিটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এই যাত্রা পারমিটটি আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে। আপনারা পেহেলগাঁও বা বালতাল এই দুই রুট দিয়ে যাত্রা করতে পারবেন। বালতাল রুটটার দূরত্ব পেহেলগাঁও রুটের চেয়ে একটু কম, ডিস্টেন্স প্রায় 14 কিলোমিটারের মতো। তবে এই রাস্তা কিন্তু প্রচণ্ড কঠিন, খাড়া চড়াই বেয়ে আপনাকে এই পথে যেতে হবে। আর এই পথ দিয়ে গেলে আপনার একদিনের মধ্যে অমরনাথ কেপে পৌঁছে যেতে পারবেন। তবে পেহেলগাঁও রুটটার দূরত্ব বেশি হলেও বালতালের তুলনায় এই পথ অতিক্রম করা একটু সহজ। এই পথের হলিকেপ পর্যন্ত পৌঁছাতে 3 দিন মতন সময় লাগবে। তবে এই পথের প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি এবং অতুলনীয়, যা বালতাল রুটে কিন্তু আপনারা পাবেন না। তাই আপনাদের রেকমেন্ডেড করব পেহেলগাঁও রুট দিয়ে অমরনাথ যাত্রা করার জন্য।
অমরনাথ যাত্রা আপনারা চারভাবে করতে পারবেন। প্রথমটি পেহেলগাঁও দিয়ে উঠে বালটাল দিয়ে নামা, দ্বিতীয়টি বালতাল দিয়ে উঠে আবার বালটালেই নামা, তৃতীয়টি বালটাল দিয়ে উঠে পেহেলগাঁও দিয়ে নামা এবং চতুর্থ পেহেলগাঁও দিয়ে উঠে আবার পেহেলগাঁওয়ের পথে নামা। তবে বেশিরভাগ মানুষই পেহেলগাঁও দিয়ে উঠে বালটাল দিয়ে নামে, তাই আমি পেহেলগাঁও থেকে বালতালের এই রুটটার প্ল্যানটাই দিয়ে দিলাম। এখানে জম্মু তাওয়াই থেকে জম্মু তাওয়াই পর্যন্ত আমি একটা প্ল্যান দিয়ে দিলাম। প্রথম দিন ট্রেন থেকে নেমে রওনা দিন ভগবতীনগর বেস ক্যাম্প, রাত্রিবাস সেখানেই। দ্বিতীয় দিন ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বাসে করে পেহেলগাঁওয়ের পথে রওনা দিন, রাত্রিবাস পেহেলগাঁওয়ে। তৃতীয় দিন পেহেলগাঁও থেকে গাড়ি করে চন্দনবাড়ি পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটে শেষনাগ বেস ক্যাম্প, রাত্রিবাস শেষনাগ বেস ক্যাম্পেই। চতুর্থ দিন শেষনাগ বেস ক্যাম্প থেকে পঞ্চতরণী পৌঁছে রাত্রিবাস পঞ্চতরণীতে। পঞ্চম দিন পঞ্চতরণী থেকে পায়ে হেঁটে অমরনাথ গুহা পৌঁছে বাবা অমরনাথকে দর্শন করে আবার বালতালের পথে নেমে আসা, রাত্রিবাস সেদিন বালতালেই। এবং ষষ্ঠ দিন বালতাল থেকে বাসে করে জম্মু তাওয়াইয়ের পথে রওনা। তবে এই 6 দিন ছাড়াও কিন্তু 2 দিন এক্সট্রা হাতে রাখবেন বাফার ডে হিসাবে, কারণ বৃষ্টির জন্য কিন্তু মাঝে মাঝে অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে 1 দিন বা 2 দিন নষ্ট হয়ে গেলে সেই এক্সট্রা বাফার ডে দুটি কাজে লাগবে। কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত সরাসরি 3টি ট্রেনই বর্তমান আছে। তার মধ্যে প্রথমটি হলো 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে সকাল 11:45-এ ছেড়ে তৃতীয় দিন সকাল 8:50-এ জম্মু তাওয়াই স্টেশন পৌঁছে দেয়। দ্বিতীয়টি 22317 শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, যেটি কেবলমাত্র সোমবার দুপুর 1:10-এ শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন রাত 11:25-এ জম্মু তাওয়াই স্টেশন পৌঁছে দেয়। এবং তৃতীয়টি হলো 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, যেটি কেবলমাত্র সপ্তাহে 3 দিন অর্থাৎ মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার রাত 11:55-এ হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন দুপুর 1টার সময় জম্মু তাওয়াই স্টেশন পৌঁছে দেয়। যদি আপনারা এই 3টে ট্রেনে কনফার্ম টিকিট না পান, সেক্ষেত্রে আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে নিউ দিল্লি পৌঁছে নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াইয়ের পথে যাত্রা করতে পারেন, কারণ নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াইয়ের প্রচুর ট্রেন আছে। আপনারা এইভাবেও ব্রেক জার্নি করেও প্ল্যান করতে পারেন। ট্রেন ছাড়া আপনারা ফ্লাইটেও কিন্তু সরাসরি শ্রীনগর কিংবা জম্মু তাওয়াই পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে প্রচুর শ্রীনগর যাওয়ার ফ্লাইট আছে, পছন্দ মতন আপনারা চুজ করে খুব সহজেই শ্রীনগর পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে গাড়ি করে পেহেলগাঁও কিংবা বালতাল চলে যেতে পারবেন। অমরনাথ যাত্রার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই RFID কার্ড। এই RFID কার্ড আপনারা জম্মু তাওয়াই স্টেশনের বাইরে, এছাড়াও ভগবতীনগর বেস ক্যাম্প, শ্রীনগর এয়ারপোর্ট, পেহেলগাঁও বেস ক্যাম্প এবং বালতাল বেস ক্যাম্পে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখালেই আপনারা পেয়ে যাবেন। অমরনাথ যাত্রায় জিও এবং এয়ারটেল এই দুটি কোম্পানির সিম ভালোভাবেই কাজ করে। আমি জিওর সিম নিয়েছিলাম, সারা অমরনাথ যাত্রায় কিন্তু জিওর নেটওয়ার্ক খুব ভালোভাবেই পেয়েছিলাম। তবে একটা কথা বলে রাখা ভালো, এইখানকার প্রিপেড সিম কিন্তু জম্মু কাশ্মীরে কাজ করবে না। সেক্ষেত্রে আপনারা জম্মু তাওয়াই স্টেশনে নেমে স্টেশনের বাইরে প্রচুর দোকান আছে, সেখান থেকে প্রিপেড সিম কিনে নিতে পারেন। তবে আপনার যদি পোস্টপেড থাকে তাহলে কোনো অসুবিধা নেই। অমরনাথ যাত্রায় টোটাল কত খরচ পড়বে সেটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এই যাত্রাকে 4টে ধাপে ভাগ করেছি। প্রথম ধাপ হলো ট্রেন ভাড়া যাওয়া আসা মিলে, দ্বিতীয় ধাপ হলো জম্মু তাওয়াই থেকে পেহেলগাঁও পর্যন্ত সমস্ত খরচ, তৃতীয় ধাপ পেহেলগাঁও থেকে বালতাল পর্যন্ত সমস্ত খরচ এবং চতুর্থ ধাপ হলো বালতাল থেকে জম্মু তাওয়াই পর্যন্ত সমস্ত খরচ। তো প্রথমে জেনে নেওয়া যাক প্রথম ধাপ অর্থাৎ ট্রেন ভাড়া। এইখানে আমি যে কলকাতা বা শিয়ালদা বা হাওড়া থেকে যে 3টে ট্রেন যায় তার সমস্ত ক্লাসের ভাড়া দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। জম্মু তাওয়াই স্টেশনে নেমে সেখান থেকে টোটো, অটো বা বাসে করে চলে আসুন ভগবতীনগর বেস ক্যাম্প। টোটো বা অটো ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা এবং বাস ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা পার হেড। এরপর আপনাদের দ্বিতীয় কাজ হলো ডরমিটরি বুকিং। এখানে আপনারা মাত্র 50 টাকায় এসি ডরমিটরিতে থাকতে পারবেন। এবার যদি আপনারা ম্যাট্রেস নিন তাহলে 20 টাকা ভাড়ায় আপনারা ম্যাট্রেস নিতে পারবেন। সব মিলিয়ে খরচা পড়বে মাত্র 70 টাকা।
এরপর তৃতীয় কাজ হলো বাসের টিকিট বুক করা। এখানে এসি এবং নন এসি দুই টাইপের বাসই পেয়ে যাবেন। জম্মু থেকে বালতাল পর্যন্ত বা বালতাল থেকে জম্মু পর্যন্ত এসি বাস ভাড়া হচ্ছে 1270 টাকা এবং নন এসি বাস ভাড়া হচ্ছে 653 টাকা। একইভাবে জম্মু থেকে পেহেলগাঁও কিংবা পেহেলগাঁও থেকে জম্মু পর্যন্ত এসি বাসের ভাড়া হচ্ছে 840 টাকা এবং নন এসি বাসের ভাড়া হচ্ছে 404 টাকা। ভগবতীনগর থেকে বাসে করে পেহেলগাঁও পৌঁছে প্রথম কাজ হলো টেন্ট ভাড়া। পেহেলগাঁওয়ে আমাদের কাছ থেকে টেন্ট ভাড়া পড়েছিল 350 টাকা। পরদিন পেহেলগাঁও থেকে যেতে হবে চন্দনবাড়ি গাড়ি করে, গাড়ি ভাড়া নিয়েছিল 160 টাকা প্রতিজন। এরপর চন্দনবাড়ি থেকে পায়ে হাঁটা পথ। চন্দনবাড়ি থেকে শেষনাগ পৌঁছে শেষনাগে আমাদের রাত্রিবাস করতে হয়েছিল। শেষনাগে টেন্ট ভাড়া নিয়েছিল 500 টাকা প্রতিজন। তারপর দিন শেষনাগ থেকে আমরা গেছিলাম চন্দনবাড়ি, চন্দনবাড়ির টেন্ট ভাড়া পড়েছিল 550 টাকা প্রতিজন এবং তারপরের দিন বাবা অমরনাথ দর্শন করে আমরা নেমে এসেছিলাম বালতালে। বালতালে আমাদের টেন্ট ভাড়া পড়েছিল 300 টাকা। চতুর্থ ধাপে আপনারা বালতাল থেকে বাসে করে চলে আসবেন ভগবতীনগর। বাস ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম আগে, আরেকবার দেখে নিন। এরপর ভগবতীনগর থেকে পৌঁছে যান জম্মু তাওয়া স্টেশন। জম্মু তাওয়া স্টেশন পর্যন্ত অটো ভাড়া নেবে 150 থেকে 200 টাকা। এরপর আপনারা রাতে ফেরার ট্রেন ধরুন। একইভাবে ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। খাওয়া খরচ শুধু আপনাদের ট্রেনেই লাগবে, অর্থাৎ ভগবতীনগর থেকে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে একটা পয়সাও খাবারের জন্য খরচ করতে হবে না। অর্থাৎ এখানে পেয়ে যাবে আপনারা ভান্ডারা, যেখানে আপনারা বিনামূল্যে পেট ভরে যত ইচ্ছা খাবার খেতে পারবেন। তবে শুধুমাত্র ট্রেনেই আপনাদেরকে খাবার কিনে খেতে হবে। সেক্ষেত্রে ভেজ থালি পড়বে 80 টাকা, এগ থালি পড়বে 90 টাকা এবং চিকেন থালি পড়বে 130 টাকা। প্রথম দিন আমি কলকাতা থেকে জম্মু তাওয়া এক্সপ্রেস ধরে জম্মু তাওয়ার পথে যাত্রা শুরু করেছিলাম। আমার কোচ ছিল 3rd এসি। দ্বিতীয় দিন সারাদিন ট্রেনে কেটেছিল। তৃতীয় দিন জম্মু তাওয়ায় পৌঁছে সেখান থেকে শেয়ার ক্যাবে আমরা চলে এসেছিলাম পেহেলগাঁও। ভাড়া পড়েছিল 1500 টাকা প্রতিজন। এরপর পেহেলগাঁওয়ে পৌঁছে সেখানে টেন্টে আমরা রাত্রিবাস করেছিলাম। তারপর দিন অর্থাৎ চতুর্থ দিন আমরা সকাল সকাল পেহেলগাঁও থেকে শেয়ার গাড়ি করে চলে এসেছিলাম চন্দনবাড়ি এবং এই চন্দনবাড়ি থেকেই আমাদের হাঁটা পথ শুরু হয়েছিল। সেই দিন আমরা শেষনাগে রাত্রিবাস করেছিলাম। পঞ্চম দিন আমরা শেষনাগ থেকে রওনা দিয়েছিলাম পঞ্চতরণীর পথে এবং ষষ্ঠ দিন আমরা বাবা অমরনাথকে দর্শন করে বালতালে নেমে সেদিন রাতটা বালতালেই নাইট স্টে করেছিলাম। সপ্তম দিন আমরা ভোরে বালতাল থেকে বাসে করে চলে এসেছিলাম শ্রীনগর। সেদিন সারাদিন শ্রীনগরে লোকাল সাইট সিন করে রাত্রিবাস শ্রীনগরেই করেছিলাম। অষ্টম দিন শ্রীনগর থেকে আমরা চলে এসেছিলাম কাটরা এবং তারপর দিন অর্থাৎ নবম দিন ভোরবেলায় আমরা পায়ে হেঁটে বৈষ্ণবদেবী দর্শন করে আবার কাটরায় ফিরে এসে সেদিন রাত্রিবাসটা কাটরায় করেছিলাম। দশম দিনে আমরা কাটরা থেকে জম্মু পৌঁছে সেখান থেকে রাত্রে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। অর্থাৎ এখানে কিন্তু সপ্তম, অষ্টম এবং নবম দিন এই 3 দিন আমি কিন্তু অমরনাথ যাত্রায় বাফার ডে হিসাবে রেখেছিলাম। অর্থাৎ বৃষ্টির কারণে যদি অমরনাথ যাত্রা বন্ধ হয়ে যেত সেই কারণে আমি এক্সট্রা এই 3 দিন হাতে রেখেছিলাম। যেহেতু আমাদের যাত্রার সময় কোনো অসুবিধা হয়নি, অর্থাৎ আবহাওয়া খুব ভালোই ছিল, সেই কারণে এই 3 দিন আমি এইসব জায়গাগুলো ঘুরে নিয়েছিলাম। আমার অমরনাথ যাত্রার সম্পূর্ণ একটি সিরিজ এই চ্যানেলে আপলোড করা আছে। লিঙ্ক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অমরনাথ যাত্রা সম্পর্কীয় কোনো প্রশ্ন থাকলে তা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতন টাটা, ভালো থাকবেন, জয় বাবা অমরনাথ।